সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের আয়োজনে। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ডাক্তার ইসরাত। দর্শক, হার্নিয়া এই নামটি আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু হার্নিয়া আসলে কি, কাদের হয় এবং এটার চিকিৎসা পদ্ধতি কি, এ বিষয়ে আপনারা অনেকেই জানেন না। আজকে আমাদের আলোচনার বিষয় হার্নিয়া এবং এর আধুনিক চিকিৎসা পদ্ধতি। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার রিয়াজ মাহমুদ বাবু স্যার, জেনারেল কোলোরেক্টাল এবং ল্যাপারোস্কোপিক সার্জন, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। বৈশাখী টেলিভিশনকেও ধন্যবাদ আমাকে আপনাদের প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে সকল দর্শককে স্বাগতম জানাচ্ছি যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হার্নিয়া। স্যার, প্রথমেই জানতে চাইবো হার্নিয়া আসলে কি, হার্নিয়া বলতে কি বোঝায়? সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু প্রশ্নটা থেকে যায়, হার্নিয়া আসলে কি, হার্নিয়া হলে কি সার্জারি লাগবে কি না, অনেক মানুষের মনে এই প্রশ্নটা জাগে। তো আমরা জেনে নিই যে হার্নিয়াটা কি। হার্নিয়া আসলে ছেলেদের হতে পারে, মেয়েদেরও হতে পারে, ঠিক আছে। তো আমাদের শরীরের ভিতরের কোনো অঙ্গ বা তার অঙ্গ কোনো একটা অংশ বা টিস্যু যদি শরীরের কোনো দুর্বল অংশ দিয়ে ওয়ালের, আমার অ্যাবডোমিনাল ওয়াল, অ্যান্টেরিয়র ওয়াল আছে, সামনের দিকে ওয়াল, পিছনে ওয়াল, সে ওয়ালের কোনো মাংসপেশির দুর্বল একটি জায়গা দিয়ে যদি ভিতরের কোনো অঙ্গ বা অঙ্গের কোনো অংশ বের হয়ে আসে, সেটাকে আমরা হার্নিয়া বলে থাকি সাধারণত। স্যার, হার্নিয়া কি শরীরের অনেক জায়গায় হতে পারে, বা হলে কোথায় কোথায় সবচেয়ে বেশি হয়, বা কারা আসলে হার্নিয়ার ঝুঁকিতে বেশি থাকে, যাদের হার্নিয়া বেশি হয়? জি, ধন্যবাদ। তো আমরা সাধারণত মানুষজন মনে করে যে কুচকিতে যদি ফোলা থাকে বা কুচকিতে হার্নিয়া হলেই হার্নিয়া, এটা সাধারণ মানুষের মধ্যে এই ধারণাটা রয়ে গেছে। কিন্তু হার্নিয়া শরীরের সব জায়গায় হতে পারে। ইভেন এটা এমনকি শরীরের ভিতরে হতে পারে, যেমন ব্রেনের ভিতরে কিন্তু হার্নিয়া হতে পারে। পেটের ভিতরে একটা অঙ্গ, যেমন অন্ত্র, যে একটা অন্ত্র আরেকটা অন্ত্রের মধ্যে ঢুকে যায়, আমরা বলে থাকবো স্টোমার হার্নিয়া, ইন্টেস্টাইনের মধ্যে ঢুকে, পেটের ভিতরে ইন্টারনাল হার্নিয়া হতে পারে। তো আসি আমরা, যেহেতু কমন হচ্ছে বাইরের হার্নিয়াগুলো, তো এই হার্নিয়া আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। যেমন আমরা কিছু ভেন্ট্রাল হার্নিয়া বলতে পারি, যেগুলো পেটের সামনের দিকে হয়। যেমন আমরা যদি পেটের ইপিগ্যাস্ট্রিক রিজন বলি, আমরা নাভির উপরে আর জিফিস্টার নাম এর নিচে মাঝখানে যদি হার্নিয়া হয় তাকে আমরা এপিগ্যাস্ট্রিক হার্নিয়া বলি। যদি নাভির চারপাশে, যদি বাচ্চাদের হয় তাহলে আমরা বলি আম্বেলিকাল হার্নিয়া, আবার বড়দের হলে আমরা সেটা বলি প্যারা আম্বেলিকাল হার্নিয়া। তারপর হতে পারে রোগীর যদি কোনো আগে একটা অপারেশন থাকে, সেই অপারেশনের যে স্কার মার্ক থাকে, ইনসিশন লাইন আমরা স্কার মার্ক বলি, সেখানেও এক ধরনের হার্নিয়া হতে পারে, তাকে আমরা বলি ইনসিশনাল হার্নিয়া। তো কমনলি যেটা আমরা বলি, যা ফিমেলদের ক্ষেত্রে আমরা বলি ফিমোরাল হার্নিয়া, এবং কমনলি যেটা আমাদের ইনগুইনাল রিজন বা কুচকির হার্নিয়া, সেটা সবচেয়ে বেশি। তবে শতকরা হারে কিন্তু ফিমেলদের এটা বেশি হয়, দুজনের হতে পারে, মেল ফিমেল। আবার কিছু হার্নিয়া জন্মগতভাবেই বাচ্চারা নিয়ে আসে, তাকে আমরা বলি কনজেনিটাল হার্নিয়া। হার্নিয়া যখন হয় একটা মানুষের, তখন প্রাথমিকভাবে কি কি লক্ষণ প্রকাশ পায়? সাধারণত প্রথম দিকে রোগীরা এসে বলে যে আমাদের এখানে একটু ফুলে গিয়েছে, তো ফুলে যায়। তারপর যদি কুচকিতে হার্নিয়া হয়, সেখানে একটু ভারী ভারী ফিল হতে পারে, অনেক সময় মাঝে মাঝে পেইন হতে পারে, ব্যথা, হ্যাঁ, অল্প ব্যথা অনুভূত হতে পারে। তো যে হার্নিয়াটা আসলে আমরা রোগীর কোন কথা দিয়ে, কোন পয়েন্ট দিয়ে আমরা ক্লু পাই যে এটা হার্নিয়া, তো রোগী বলবে যে একটা ভারী কাজ করলাম, এটা একটু বের হয়ে গেল, ফুলে গেল। আবার আমি শুয়ে থাকলাম, ফ্ল্যাট হয়ে শুয়ে থাকলে এটা ছোট হয়ে যায়, তাহলে এই যে আসা যাওয়া করে, এটা হচ্ছে আমরা রিডিউসিবিলিটি বলি। তো রোগীর হার্নিয়াটা ছোট বড় হয়, যখন এটা ছোট বড় হয় বা তখনই আমরা বুঝতে পারি যে এটা হার্নিয়া। বা কফ ইম্পালস, যে কাশি দিলে রোগীর এটা বের হয়ে আসে, আবার শুলে এটা কমে যায়, তখন আমরা বুঝতে পারি যে একজাক্টলি তার হার্নিয়া হয়েছে। স্যার, যখন একজন হার্নিয়ার পেশেন্ট আপনাদের কাছে আসেন, আপনারা প্রাথমিকভাবে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন? প্রাথমিকভাবে আমরা শারীরিকভাবে রোগীর হিস্ট্রি নিয়ে থাকি, যে রোগীর কোনো এরকম রোগীর কী কাজ করে, যদি সে ভারী কাজ করে কিনা, ভারী কাজ করলে হার্নিয়া হতে পারে, রোগীর পায়খানা কষা হয় কিনা, দীর্ঘদিনের কনস্টিপেশন থাকলে বা কোষ্ঠকাঠিন্য থাকলে কিন্তু হার্নিয়া হতে পারে, বা পেশাবের যদি তার স্ট্রেনিং থাকে, মানে কষ্ট করে প্রস্রাব করতে হয়, প্রস্রাব ক্লিয়ার হয় না, তারপর সে অনেক সময় মোটা মানুষেরও হতে পারে। তারপর কিছু রোগী যেমন আপনার হচ্ছিল যাদের আগে অপারেশন হয়েছিল কি না, তো এই হিস্ট্রিগুলো আমরা নিয়ে থাকি। আবার সাধারণত হার্নিয়া দেখা যাচ্ছে অ্যাডাল্টদের মধ্যে, বয়স্কদের বেশি হয়, বয়স্কদের একটু দুর্বল থাকে, তো বয়স আমরা জেনে নিই। তো যখন হিস্ট্রি নিলাম আর কিছু পরীক্ষা করি রোগীকে, আমরা দাঁড়িয়ে থেকে রোগীকে বলে একটু কাশি দেন, তো কাশি দিলে এটা ফুলে ওঠে।
আবার রোগীকে একটু বিছানায় শুয়ে আমরা রোগীকে বলি যে হ্যাঁ ওই ফুলাটা ছোট করে নেন, ছোট হয়ে যায়, তখন আবার বলি যে কাশি দেন, তাহলে এটা আবার বের হয়ে আসে কাশি দিলে। তো এইভাবে আমরা শারীরিক পরীক্ষা করে বুঝতে পারি ক্লিনিক্যালি। স্যার এই পর্যায়ে জানতে চাইবো, হার্নিয়ার ক্ষেত্রে কি একমাত্র সমাধান অপারেশন নাকি অন্য কোনো পদ্ধতি আছে? জি, আপনাকে ধন্যবাদ। এটা অনেকের মাঝখানে প্রশ্ন যে হার্নিয়া হয়েছে সে কবিরাজের কাছে গেল বা অন্য কোনো ওষুধ খেলো, হ্যাঁ, বা আয়ুর্বেদিক চিকিৎসা নিল। আসলে হার্নিয়ার জন্য একমাত্র সমাধান হচ্ছে সার্জারি। ঠিক আছে, কেউ অন্য কোনো চিকিৎসা নিলে ভালো হবে না। সাময়িকভাবে যদি ব্যথা থাকে ব্যথাটা কমবে, কেউ বেল্ট ব্যবহার করতে পারে, তো বেল্ট ব্যবহার করলে কিছু সময়টা কমে থাকবে, ব্যথাটা সিমটমটা কমে থাকবে, কিন্তু তার পুরোপুরি এই রোগটা নির্মূল হবে না। রোগটা পুরোপুরি নির্মূল করার জন্য অবশ্যই তাকে সার্জারি করতে হবে, সার্জারি করে নিতে হবে। স্যার আধুনিক চিকিৎসা পদ্ধতিতে আসলে কি ধরনের সার্জারি করা হয় হার্নিয়ার জন্য? জি, আপনাকে ধন্যবাদ। যে এখন পৃথিবী অনেক আপডেটেড হয়ে গিয়েছে, তো পৃথিবীর সব দেশে ল্যাপারোস্কোপি এবং রোবোটিক সার্জারি, কিন্তু আমাদের দেশে আমরা এখন পর্যন্ত এটা আমরা ওপেন এবং ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। তবে কিছু কিছু ক্ষেত্রে যে হার্নিয়াগুলো রিকারেন্ট বারবার হচ্ছে বা বাইলেটারাল দুই পাশেই যদি কোনো হার্নিয়া কারো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আইডিয়াল হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালি করা, পেট না কেটে ফুটো করে ক্যামেরা দিয়ে করলে রোগীর জন্য ভালো হবে। স্যার অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় হার্নিয়া হয়েছে কিন্তু তারা সেটাকে অবহেলা করে ফেলে রেখে দেয়, এক্ষেত্রে কি কি জটিলতা তৈরি হতে পারে? জি, এটা অনেক একটা ইস্যু, কনসার্নিং ইস্যু আই থিঙ্ক। আমি মনে করি যে কারণ হার্নিয়াটা ধীরে ধীরে বড় হতে পারে, বড় হয়ে গিয়ে এটা একসময় যাওয়া আসা করে রিডিউসিবল বলি, অনেক সময় আটকে যেতে পারে, তখন আমরা বলি ইরিডিউসিবল, তখন কিন্তু ব্যথা বেড়ে যেতে পারে। তারপর অনেক সময় আটকে যেয়ে এটা অফ সেকশন হয়ে যায়। অফ সেক্টেড হার্নিয়া হলে সে হার্নিয়ার যে কন্টেন্টটা আছে, যে আমাদের অন্ত্র বা যদি আসে হার্নিয়ার মধ্যে, তাহলে সেটার ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে। তো ব্লাড সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় তাকে আমরা তখন বলি স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। তো এটা খুব সিভিয়ার একটা সিচুয়েশন এবং সেখান থেকে ওই অন্ত্রের জায়গাটা পচে যেতে পারে, কারণ অন্ত্রের ব্লাড সাপ্লাই আমরা জানি 6 আওয়ারলি বা 6 আওয়ারের মধ্যে এটা সার্জারি না করতে পারলে ওই জায়গাটা পচে যাবে। তো আমি একটা ছোট্ট গল্প বলি যে আমি যখন ট্রেনিং করতেছিলাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে 2016-17 সালের দিকে, তখন একটা কেরানীগঞ্জ থেকে একটা লোক মুরব্বী আসলেন, হুজুর টাইপের। তো হুজুরের যে একটা হার্নিয়া ছিল, হ্যাঁ, নাভিতে প্যারাম্বেলিক্যাল হার্নিয়া, তো এটা অনেক বছরের হার্নিয়া। তো সেই রোগীটার ইরিডিউসিবল বা স্ট্রিঙ্গুলেশন হয়ে গিয়েছিল হার্নিয়াটা, ব্লাড সাপ্লাই ওখানে অন্ত্র স্মল গাট এসে বন্ধ হয়ে গিয়েছিল। এবং যখন আমরা রাত্রে অপারেশন করলাম দেখা গেল যে ওই গাট পুরো পচে গেছে। হ্যাঁ, গাট মিনস অন্ত্র, তার স্মল ইন্টেস্টাইন পুরোটা পচে গেল এবং ওই পচনশীল জায়গায় কিন্তু আপনার এন্ডোটক্সিন রিলিজ হয়, সেটা শরীরে ছড়িয়ে গেল এবং সে রোগী কিন্তু পরে মারা গেছে, আলটিমেটলি সে মারা গেছে। তো এই স্মৃতিটা আমারও এখনও মনে পড়ে যে হার্নিয়া থেকে, আর সে ঢাকা মেডিকেল কত কাছে ছিল, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আসতে বেশিক্ষণ লাগতো না, কিন্তু সে অবহেলা করার কারণে তার কিন্তু নির্মম পরিণতি হয়েছিল। স্যার এটা আসলে খুবই ওয়ার্নিং একটা ব্যাপার যে আমাদের আসলে সচেতন হওয়া উচিত ছোট থেকে ছোট জিনিসেও। স্যার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এ পর্যায়ে জানতে চাইবো আমাদের আসলে কি এমন কোনো প্রতিরোধ ব্যবস্থা আছে যেটা দিয়ে আমরা আগে থেকেই প্রিকশন নিতে পারি যাতে করে এই সমস্যাটা আমাদের মধ্যে না হয় লাইফস্টাইলের ক্ষেত্রে? হার্নিয়া যে প্রিডিসপোজিং ফ্যাক্টর বলি, যে সমস্ত ফ্যাক্টরগুলো বা কারণগুলো দায়ী হার্নিয়া হওয়ার জন্য, এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে হার্নিয়া থেকে বেঁচে থাকা সম্ভব। যেমন 1 নম্বর হচ্ছে ভারী কাজ অ্যাভয়েড করা, হেভি লিফটিং, যারা ওয়েট তোলে এটা অ্যাভয়েড করা। যে আমাদের যদি কাশি হয়, ক্রনিক কফ, দীর্ঘদিন ধরে কাফ থাকলে তার চিকিৎসা করিয়ে নেওয়া, কাফ থেকে এটা হতে পারে। যে দীর্ঘদিন ধরে কেউ যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতে ভোগেন সেটাও চিকিৎসা করে নিতে পারেন। যদি পেশাবের কোনো সমস্যা থাকে সেটার একটা চিকিৎসা করে নিতে হবে। তো প্রিডিসপোজিং যে ফ্যাক্টরগুলো আছে, আবার স্মোকারদেরও এটা হতে পারে, তো স্মোকিং অ্যাভয়েড করতে পারা যেতে পারে। তো এগুলো যদি করা হয়, লাইফস্টাইল চেঞ্জ করা, মানে রেগুলার তার একটা হেলদি লাইফ যদি আমরা লিড করি, সাউন্ড লাইফ লিড করি, তাহলে হার্নিয়া থেকে বেঁচে থাকা সম্ভব আমি মনে করি। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে এত সুন্দর আলোচনার জন্য। স্যার যে দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? জি, ধন্যবাদ আপনাকে। তো দর্শকদের জন্য আমি বলতে চাই, যদি কারো হার্নিয়ার রোগ নিয়ে ভুগে থাকেন বা কারো হার্নিয়া থাকে, যে কোনো ধরনের হার্নিয়া, তাহলে আপনারা দেরি না করে অবশ্যই আপনার বিশ্বস্ত একজন সার্জনের পরামর্শ নেবেন এবং পরীক্ষা নিরীক্ষা করে যদি হার্নিয়া আপনার মনে হয় কনফার্ম হয়ে যায় ডায়াগনোসিসটা, তাহলে অবশ্যই আপনারা চিকিৎসা করে নেবেন। সেক্ষেত্রে আপনার যে জটিলতাগুলো হয় হার্নিয়া থেকে, সেই জটিলতা আপনি সহজে এড়িয়ে চলতে পারবেন এবং
সুন্দর লাইফ লিড করতে পারবেন। দর্শক, হার্নিয়া নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল। আশা করি আজকের আলোচনায় আপনারা উপকৃত হবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো।